জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতিও আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে এবং বিষয় ঠিক করেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। দর্শক, ক্ষমতায় যেই আসুক, যার হাতে পড়ুক শাসনভার, রাজনীতির এই অনুষ্ঠানে আমরা তাদেরকে মুখোমুখি করব প্রশ্নের, আমরা তাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করব। যমুনা টেলিভিশন বরাবরের মতোই সত্যের সাথে আছে, থাকবে। যমুনা টেলিভিশন কোনো দলের মতের পক্ষে নয়, যমুনা টেলিভিশন বাংলাদেশের টেলিভিশন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ। তার কাছে আমি শুরুতেই জানতে চাই, আমরা যে বিষয়টি ঠিক করেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আপনি কি বিষয়টি আঁচ করতে পারছেন? হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা যে একটা অভূতপূর্ব বিজয় অর্জন করেছি, যে টানা 15 বছর এক ধরনের শাসন ব্যবস্থা বা এক ধরনের শাসন থেকে আমরা শুধুমাত্র ছাত্র জনতা যেভাবে সেটার অবসান ঘটালো, সেটাতে আমরা যেমন খুবই খুশি, উল্লসিত, এবং এটা একটা বিশাল অর্জন। মুক্তিযুদ্ধের পরে এত বড় সাফল্য আমাদের রাজনৈতিক জীবনে নেই। তার সাথে সাথে এবং খুব বেশিক্ষণের মধ্যেও না, মানে অব্যবহিত পরেই আমরা যেই ধরনের লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা দেখতে পাচ্ছি, সেটা খুবই খুবই নেক্কারজনক এবং খুবই দুঃখজনক। আমরা হয়তো বিজয় উৎসব করছি আমরা, কিন্তু আমার মনে হয় কি এটা বিজয় উৎসব না। মানে জিঘাংসা প্রবৃত্তি মানুষের মধ্যে অবশ্যই আছে, কিন্তু একটা মানুষ তখনই মানুষ হয় যখন সে জিঘাংসা প্রবৃত্তিকে কাবুতে রাখতে পারে, সেটা যদি সামনে যেন না আসে। কিন্তু এখন আমরা যে ধরনের যেই ধরনের দুর্যোগ দেখতে পাচ্ছি, এটা আমার মনে হয় কি এত বড় একটা অর্জনকে কোথাও না কোথাও যেন আবার ছোট করে না দেয়। জি, আশফাক নিপুণ, বাড়ির পাশের যে প্রতিবেশী আমার ভিন্ন মতের বা ভিন্ন ধর্মের, তাকে আমরা এখন কিভাবে প্রটেক্ট করতে পারি? আপনি নিশ্চয়ই জানেন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, থানায় আগুন, গণভবনে কি হয়েছে আমরা দেখেছি, জাতীয় সংসদ ভবনে কি হয়েছে আমরা দেখেছি, আমরা খবর পাচ্ছি সংবাদকর্মী হিসেবে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ভাঙচুর, সহিংসতার খবর আসছে। এখন কি করতে পারি আমরা? হ্যাঁ, এখানে আমাদের দায়িত্ব অনেক। এখানে আমি যদি এভাবে বলি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অনেক, যদিও থানাগুলোতে অ্যাটাক করা হচ্ছে। আমি জানি না এখন মানে যার কাছে পদত্যাগ করে এখন যিনি আছেন, মানে আমি যদি বলি যে সেনাবাহিনী, তাদের আসলে আরও, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যে তাদের আরও একটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এইসব ব্যাপারে। এই ধরনের লুটপাট, লুণ্ঠন এটা যেন না হয়, সেটা আমি বললাম আইন শৃঙ্খলা বাহিনীর পরিপ্রেক্ষিত থেকে। আর আমি যদি সামাজিকভাবে বলি, তাহলে এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব, আমার প্রতিবেশী সে যতই আমার বিরুদ্ধ মতের হোক না কেন, সে যতই গত 15 বছরে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে থাকুক না কেন, সে যেন কোনো দুর্বিপাকে না পড়ে, এটাই আসলে আমাদের হওয়া উচিত। এটাই কিন্তু আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছিল। আমরা যে ইনসাফের কথা বলি, আমরা যে আসলে সাম্যের কথা বলি, এটা তো সাম্যের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তো সাম্য থেকেই আসছে। সো এখানে তো আসলে সাম্যটা দেখা যাচ্ছে না। এই যে এক ধরনের বুনো উল্লাস, এই উল্লাস থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এটাতে গুরু দায়িত্ব হচ্ছে মানুষের, যে তার পাশের যে আছে, তার পাশের বাসায় তার প্রতিবেশী ভিন্নমত পোষণকারী, তার নিরাপত্তা আসলে নিশ্চিত করা। এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা জাতি হিসেবে, এবং এটা খুব বেশি দিন আগেরও কথা না যে আমরা আসলে এরকম ছিলাম। আপনি যদি এভাবে একটু হিসাব করে দেখেন, যে আমরা তো 90-এ এরশাদ সাহেবের পতন দেখেছি, তারপরে 96 একটা ইলেকশনে একটা দলের পতন দেখেছি, তারপর আবার 2001-এ একটা দলের, কখনো কিন্তু এরকম বুনো উল্লাস আমরা দেখি নাই। এই জিনিসটা শুরু হলো যখন আমরা আসলে এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে যখন আমরা শ্রীলঙ্কার গণভবন দখল করা দেখলাম। আমরা ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিসের দিকে কোথায় গিয়ে হয়তো একটু আগ্রহী হই।
যখন পদত্যাগ হয়ে গেল এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হলো যে গণভবন দখল করা। আমি স্পেশালি বলতে চাই ধানমন্ডি 32 নম্বরে যে বঙ্গবন্ধুর বাসভবনটাকে আসলে পুড়িয়ে দেওয়া হলো, এটার তো কোনো যুক্তি হতে পারে না। আমার উল্লাস কেন আরেকজনকে ক্ষতি করে হতে হবে? আমার উল্লাস আমার মতোই থাকবে, বাকিরা যেখানে আছে সেখানেই থাকবে। আমি আরেকটা উদাহরণ দিতে চাই, আমাদেরই কলিগ সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, উনার বাসায় হামলা হয়েছে, উনাকে সসম্মানে বের করা হয়েছে এবং উনার প্রায় 3000, উনি ছোটবেলা থেকে 3000 যন্ত্রপাতি বানিয়েছেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন, কালেক্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকটা জিনিসকে ভাঙা হয়েছে রাস্তায়। এইটা তো আমরা চাই না, এটা তো কোনো উল্লাস হতে পারে না। নিশ্চয়ই আশফাক নিপুণ, এটা কোনো বিজয় উল্লাস হতে পারে না। আমাদের সঙ্গে উমামা ফাতেমা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি, কিন্তু নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক। নাহিদ সরাসরি কথা বলছেন তেজগাঁ থেকে, আমরা একটু শুনে আসি না নাহিদ কি বলছে। তার ফ্যাসিবাদী যে আচরণ গত 16 বছর ধরে এই দেশে চলমান ছিল, সেই আচরণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এবং বাংলাদেশে কোনো আন্দোলনে এত হতাহত, এত শহীদ আমরা দেখিনি, এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আমাদেরকে বাধ্য করেছে এই ফ্যাসিবাদী সরকার এবং ব্যবস্থা বিলোপের দাবিতে, এক দফা দাবিতে আন্দোলনে যেতে। আমরা সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এদেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজকে ছিল, সেখান থেকে আমরা গণভবন ঘেরাও করতে গিয়েছিলাম এবং ছাত্র জনতা ঢাকায় অবস্থান করছে। তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন, পেশ করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রথমেই আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। আমাদের এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মোমেন্টে, এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কারণ আমরা মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয়, সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের, যেটা আমরা অর্জন করেছি। এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে। সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক, তাদের প্রস্তাবিত, আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে, তারপরে সমাজের নানান পক্ষদের সাথে বসতে হবে, বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব।
যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। এবং এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই। এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য, সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি
লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। এক্ষেত্রে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেই প্রশ্নগুলো আলোকে হয়তো আমরা কোনো কথা বলতে পারি। আমরা শুনছিলাম এতক্ষণ তেজগাঁ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম কথা বলছিলেন। আমাদের সঙ্গে উমামা ফাতেমা আছে। উমামা, আপনি শুনতে পেলে আমাকে একটু বলবেন, নাহিদের কথাও নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। আপনারা বলছেন 24 ঘন্টার মধ্যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রস্তুত করবেন, সেটা প্রস্তাব করবেন। আপনারা বলছেন আপনারা যে সরকারটি চলে গেল তাদের বিচারের আওতায় আনা হবে, তাদের সমর্থকদের বিচারের আওতায় আনা হবে, ছাত্রদের মুক্তির দাবি তুলেছেন। কিন্তু এর মাঝখানে আপনি দেখছেন বিজয় উৎসব করতে গিয়ে কী ধরনের ধ্বংসযজ্ঞ চলছে পুরো দেশে। বিশেষ করে সংখ্যালঘুরা একটা অনিরাপত্তার মধ্যে ভুগছে। আপনাদের তো দায়িত্ব, আপনারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনাদেরকে সামনে রেখে ছাত্র জনতা এগিয়েছে। এখন এই ধরনের ধ্বংসযজ্ঞ চললে এর দায় তো আপনারা নেবেন না, নেবেন? আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে এখানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমি পুরো কথাগুলো আসলে শুনতে পাইনি, নাহিদ ভাই যেগুলো বলেছেন। কিন্তু আমি এখানে কিছু কথা বলতে চাই যে আমাদের আজকে সারা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু একটা বিজয়ের দিন। একটা স্বৈরাচারী সরকার 15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপরে জেকে বসেছিল এবং তার কাছ থেকে আজকে মানুষ মুক্তি পেয়েছে এবং সেটার যে আনন্দ, সেটা তার বিজয়ের আনন্দ। এখন এই আনন্দের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সারা বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে এসেছে এবং এর মধ্যে অনেক ধরনের ঘটনাও আমরা দেখতে পেলাম, যেটার মধ্যে আমরা দেখেছি যে সিরিজ সংখ্যালঘুদের যে পাড়াগুলো আছে বিভিন্ন জেলাতে, সেখানে একদম পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে, সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আমার রুমমেট, তার বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ, তার বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। এখন আমরা যখন দেখতে পাই যে একটা মব ভায়োলেন্স হয়, মব ভায়োলেন্সের ক্ষেত্রে হয়তো বলা যায় যে একটা খুবই র্যান্ডম একটা জায়গায় হয়তো ঘটনাটা ঘটছে, কিন্তু অন্য আরেকটা জায়গায় ঘটনাটা ঘটছে না। কিন্তু আমি যদি এই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সেটার প্যাটার্নটা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে একই সাথে বিভিন্ন জেলায় আসলে এই ঘটনাগুলো ঘটছে। তার মানে কোনো একটা গোষ্ঠী একদম পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানোর চেষ্টা করছে আমাদের যে আন্দোলন, আমাদের যে বিজয়, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য। এখন আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে গত পরশু থেকে আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নানানভাবে হামলা চালানো হচ্ছিল এবং গত 15 বছরে উমামা, আমি আপনাকে একটু থামাই। মনে আছে আপনারা মানে গত দিনের আগেও আপনারা সরকারের কাছ থেকে একটি শব্দ বারবার শুনেছিলেন, তৃতীয় পক্ষ। আপনিও কি এখন খানিকটা তৃতীয় পক্ষের উপর দোষ দিচ্ছেন, এমন শোনাচ্ছে না? না, আমি এই মুহূর্তে তৃতীয় পক্ষের কথা এখানে আনছি না। আমি কথাটা শেষ করতে পারিনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গত পরশু পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন এখানে সরকার কিন্তু নানানভাবেই আমাদের আন্দোলনটাকে বহির্বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য সংখ্যালঘুদের উপর নির্যাতন করার চেষ্টা করছিল, কিন্তু এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। কিন্তু আজকে হুট করে যখন শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, এটার পরবর্তী সময়ে কিভাবে করে পরিকল্পিতভাবে এই পুরো ঘটনাটা ঘটে। এখন এক্ষেত্রে আমরা মনে করি যে আওয়ামী লীগ তার যে মৌলবাদিতা এবং প্রগতিশীলতা যে রাজনীতি, সেটাকে টিকিয়ে রাখার জন্য, সেটাকে ভবিষ্যতের জন্য, সেটার বীজ বাংলাদেশের মাটিতে নির্মাণ করে যাওয়ার জন্য এই মব ভায়োলেন্সটা আসলে নানানভাবে করে যাচ্ছে, সেটার মদত দিয়ে যাচ্ছে। তাদের যারা এই মুহূর্তে আছে তারা এই মদত দিয়ে যাচ্ছে এবং সেটার আমরা সুষ্ঠু তদন্ত চাই। কিন্তু তদন্তের আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে খুব পরিষ্কারভাবে বলেছি, আমি নিজেও আমার ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই সংখ্যালঘুদের উপরে অত্যাচারকে প্রমোট করবে না। এবং এটার জন্য আমাদের সারা দেশের জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা রাস্তায় নেমে এসেছেন এবং আমরা মনে করি জনগণের এটা দায়িত্ব, তার যে পাশের বাড়ির, তার যে পাশের পাড়ার হিন্দু পাড়াটি আক্রমণের শিকার হচ্ছে, তারা অত্যাচারের শিকার হচ্ছে, তাদেরকে প্রতিহত করা, তাদের
প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা আসলে আমাদের বর্তমান সারা বাংলাদেশের জনগণের। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বৈষম্যবিধি আন্দোলনের জায়গা থেকে পক্ষ থেকে বলেছি যে আমরা সমন্বয়করা এবং জেলা ভিত্তিক আমাদের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, উপজেলা ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, এবং আমরা এই উপজেলা ভিত্তিক যে সমন্বয় কমিটি তাদের উপর পুরো দায়িত্বটা দিয়েছি যে আপনারা যে কোনোভাবেই হোক এই মব ভায়োলেন্সগুলো আপনারা প্রতিহত করুন। জি ওবামা, আপনার আরেক কি বলবো সহ আন্দোলনকারী যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিসকে কথা বলতে শুনছি তেজগাঁ থেকে, একটু শুনে আসি না সার্জিস কি বলে। তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি যে দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদ কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করার সুযোগ করে দিবেন, তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে সারা দেশের সকল স্থানে। আবার আমরা নাহিদ ইসলামকে এই কথা বলতে শুনলাম। ডাক্তার জাহিদুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক। ডাক্তার জাহিদ, আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, তাদের ফ্রন্ট লাইনে রেখেই এই আন্দোলন এখন ফ্রন্ট লাইনে রেখেই আসলে সব আন্দোলন হয়েছিল। জনতা, ছাত্র, আইনজীবী, পেশাজীবী, বিভিন্ন পেশাজীবীদের আমরা যুক্ত হতে দেখেছি এই আন্দোলনে। এখন তাদের সাইডে রেখে এই আন্দোলনের ক্রিমটা আপনারা অথবা জামায়াত বিএনপি খেয়ে ফেলবেন না তো? আসলে ঠিক নয় আপনি কাকে কিসেকে ইন্ডিকেট করছেন, তবে আমি ধারণা করি যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার কাছাকাছি যাওয়া, ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ এতদিন যা যা করেছে সেগুলো করা, লুটপাট করা না, আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্ষমতা যাওয়া বা এই রিলেটেড যাওয়ার কোনো ক্রিম নাই। আমরা যদি সত্যিকার রাজনীতির কথা বলি, রাজনীতি একটা দায়িত্বের ব্যাপার, এটা বরং উল্টো। আপনি নিজের খেয়ে বনের মোষ তাড়ান। আমাকে প্রায় অনেকে বলে যে মানুষ নিজের খেয়ে বনের মোষ তাড়াবে কেন? আমার একটা জবাবও আছে, সেটা হচ্ছে there are some people in this world যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। আমি একটা কথা অস্বীকার করব না, সেটা হচ্ছে যে ছাত্ররা এই আন্দোলনটা শুরু করেছে, তার সাথে পলিটিক্যাল পার্টিগুলো এনগেজ হয়েছে এবং পৃথিবীর বহু দেশে এই ধরনের স্বৈরাচারের পতনের ক্ষেত্রে সাধারণ কোনো আন্দোলন থেকে আস্তে আস্তে জানা বাঁধে, আস্তে আস্তে সব বিক্ষুব্ধ মানুষ। এবং আমি শুধুমাত্র ছাত্রদের এটা ওরা শুরু করেছে ওদের দাবি, কিন্তু এর সাথে দেশের আপামর জনসাধারণ যুক্ত হয়ে গেছে, কারণ একটা স্বৈরাচারের অধীনে 15 বছর বসবাস করতে করতে। এবং আমি এই মুহূর্তে একটা কথা বলবো যেটা অনেকে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি এটা নিয়ে একটা সিরিয়াস একাডেমিক ডিবেট করতে পারি। 71-এর আগে আমাদের উপরে পশ্চিম পাকিস্তানিদের যতটুকু শাসন, শোষণ এবং অপারেশন ছিল, আমরা তার চাইতে বেশি খারাপ ছিলাম যারা আওয়ামী লীগের গুড বুকে থাকার বাইরের মানুষ। আমাদেরকে কৃতদাসে পরিণত করা হয়েছিল। ফলে সেই সংক্ষুব্ধ সব মানুষ একত্রিত হয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই এখন যেটা হয়েছে, যারা রাজনৈতিক দল আছেন তারা ফোরফ্রন্টে আসবেন, কারণ সরকার গঠন বা সবকিছু রাজনৈতিক দলই করেন। তবে এখানে খুবই জরুরিভাবে আমি যেটা যোগ করতে চাই, ছাত্রদের সমন্বয়করা যারা আছেন আমি তাদের সাথে পুরোপুরি একমত। সামনের সরকারটা কেমন হবে, সামনের বাংলাদেশকে তারা কেমন ভাবে দেখতে চায়, এই প্রত্যেকটা ব্যাপারে তাদের খুবই গুরুত্বপূর্ণ অপিনিয়ন থাকবে এবং সেগুলোকে সিরিয়াসলি কগনিজেন্সে নিতে হবে। আমি আমার দলের বাইরে গিয়ে তাদের সাথে এই ব্যাপারে শতভাগ একমত এবং আমি তাদের সাথে লড়াই করতে প্রস্তুত আছি এই ব্যাপারে। জি, আমাদের সঙ্গে ডক্টর ASM আমানুল্লাহ আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। স্যার, আজকে সকাল থেকে কি কি হয়েছে সবই আপনি জানেন, দেখেছেন, কিন্তু এখন বিজয় উৎসবের নামে যেমনটা হচ্ছে সেটা ঠেকানোর দায়িত্ব এখন কার? এখন তো আসলে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? আগামী একটা দিন মানে কি হতে চাচ্ছে, একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আছে পুরো বাংলাদেশের মানুষ। না, আপনি যদি একদম 1962-69
থেকে ধরে 71 থেকে ধরে যদি সময়টা দেখেন এবং 1990-এর গণঅভ্যুত্থান যদি দেখেন, তাহলে আপনি দেখবেন ট্রানজিশন পিরিয়ডে এই কাজগুলো হয়। কারণ গত 16-17 বছরের যে ম্যাপটা আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে, এটা পরিষ্কার করতে এই দেশের 20 বছর লাগবে। এখন আমরা যে ধরনের মনে করেছিলাম, যে ধরনের যে একটা বিরাট ঝামেলা হতে পারে, অনেকটা সৃষ্টিকর্তার ইচ্ছা, বিরাট ঝামেলা থেকে কিন্তু আমরা মুক্ত হয়েছি। এখন যেগুলো আপনি দেখছেন, এই যে গণভবনে হামলা অথবা প্রধানমন্ত্রী কার্যালয়ে হামলা অথবা এদিক সেদিক যে হামলাগুলো হচ্ছে, এগুলাকে মিলিটারি এবং পুলিশ এবং স্থানীয় প্রশাসন, সেটাকে প্রশাসন একটা আছে, সেই প্রশাসনকে যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু তারা এটা নিয়ন্ত্রণে আনতে পারে। তাদের তো একটা ধারণা থাকা উচিত যে এখানে সংখ্যালঘু এরিয়াগুলা কোথায়, মন্দিরগুলা কোথায়, আমাদের এখানে কারা কারা কোন কোন পাহাড়ে সংখ্যালঘুরা বসবাস করে, এবং সেখানে তো তাদের একটা সিকিউরিটি দেওয়ার দরকার ছিল। আপনি দেখবেন যে সমস্ত জায়গাতে সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করার হয়েছে, অথবা যে সমস্ত জায়গাতে সেখানে কোনো ধরনের কোনো সিকিউরিটি ছিল না, এবং সেখানে কোনো ধরনের মব ভায়োলেন্স ছিল না। আজকে সারাদিন যেগুলো হচ্ছে সেরকমও ছিল না। তাহলে প্রশাসন কোথায়? এখন মূল বিষয়টা হলো যে গত 20 বছরে প্রশাসনকে দলীয়করণ করে একদম প্রশাসনকে একদম টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষাকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে, চিকিৎসা ব্যবস্থাকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটা ডক্টর জাহিদ যেটা বললেন, স্যার বঙ্গভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আমরা একটু শুনে এসে আপনার কথাটা শুনবো। জি, সদস্যদেরকে পালিয়ে গেছেন, কতটা ইররেসপন্সিবল হলে গোটা জাতিকে আজকে একটা শূন্য অবস্থায় ফেলে দিয়ে তিনি এইভাবে চলে গেছেন। এখান থেকে বোঝা যায় তার যে আসল চরিত্র, সেই চরিত্র। আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই, প্রাণ ভরে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই সেই সমস্ত শহীদদের। প্রায় 1000 খানেক শহীদ হবে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন। আমি আবারও আমার শ্রদ্ধা, আমার অভিবাদন, শুভেচ্ছা জানাতে চাই আমাদের বীর সেনানীদেরকে, এই ছাত্রদেরকে যারা আজকে এই অসম্ভবকে সম্ভব করেছেন। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 16 বছর আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি, লড়াই করছি। ইতিমধ্যে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন, তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে দিয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে এবং অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই হাসিনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগে। আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহর অশেষ রহমতে আজকে এই ভয়াবহ দানবের হাত থেকে জাতি, দেশ আজকে মুক্তি পেল। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন। পদক্ষেপ নিয়ে তারা আজকে এই আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আজকে এখানে ডেকে নিয়ে এসেছিলেন আলোচনা করার জন্য। তারা যারা আন্দোলনের মূল নেতা, ছাত্র নেতা, সমন্বয়, তাদের সঙ্গে কথা বলছেন, কথা বলে নিয়ে এসেছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে আজকে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পদত্যাগের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, ছাত্র নেতারা কাজ করবেন, ছাত্ররা কাজ করবেন। আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে
অন্যদিকে প্রবাহিত না হয় সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন, আমাদের ধর্মীয়ভাবে তারা যা সংখ্যালঘু, তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয়, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব। তাই আপনাদের মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনারা সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে, এই প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন। কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে। এই অনুরোধ আমি দেশবাসীকে জানাতে চাই যে আসুন আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আজকে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব, একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষা করব এবং সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে দৃঢ় করে রেখে দেশকে আমরা দেশের শত্রুদের হাত থেকে, বাইরের শত্রুদের হাত থেকে আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব। এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন যে ধৈর্য ধরুন, শান্ত হন এবং দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন। আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে, সমন্বয়কারীদেরকে, ছাত্র বন্ধুদেরকে যারা সবাই আন্দোলনে শরিক হয়েছেন, তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি এবং তাদেরকে অভিবাদন জানাই। সেই সঙ্গে আমি আবারও এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই, যে নেতা আমাদের মাঝে নেই, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান, তিনি এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব। আপনারা সবাই ধৈর্য ধরুন, শান্ত থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। আমাদের সঙ্গে আশফাক নিপুণ আছেন। আশফাক নিপুণ, গণমাধ্যমে আজকে ভাঙচুর দেখেছি। গতকালকে রাতে গান বাংলা টেলিভিশনে কি ভাঙচুর হয়েছে সেটা দেখেছেন। আজকে সময় টেলিভিশনে, ৭১ টেলিভিশনে ভাঙচুরের কথা আমরা শুনেছি। সাংবাদিকরা খবর সংগ্রহ করেন মাঠ থেকে যে সংবাদকর্মী সংগ্রহ করেন সে আসলে পলিসি লেভেলের অনেক কিছুই জানেন না, বোঝেন না। মার খেয়েছেন আমার মাঠের সহকর্মীরা, মাঠের সাংবাদিকরা। টেলিভিশন স্টেশন বন্ধ হয়েছে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনি গণমাধ্যমে পরিচিত মুখ, আপনি আপনার চলচ্চিত্র মানুষ দেখে, প্রশংসা করে, আপনি বললে নিশ্চয়ই শুনবেন তারা কথা। আসলে একটা টেলিভিশন ভবনে নানা ধর্মের মতের শ্রেণীর লোকজন কাজ করে। একটা টেলিভিশনে ৩ থেকে ৪০০ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়। সেখানে আসলে হামলা করলে যিনি নীতি নির্ধারণ করেন তার চেয়ে যারা সেখানে কাজ করে তাদের ক্ষতিটা অনেক বেশি। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আশফাক নিপুণ। না, এটা আসলে অবশ্যই অসম্ভব নিন্দনীয়। আমি এতক্ষণ মির্জা ফখরুল সাহেবের বা আমি অন্যান্যদেরও কথা শুনছিলাম। আমি একটা কথা সোজা ভাষায় বলতে চাই, দেশের শত্রু, দশের শত্রু বা বিদেশি শত্রু এত কিছু না পেঁচায় যদি আমরা বলি যে দেশের মানুষের সাথে যখন কোনো অন্যায় হয়, দেশের সম্পদ যখন বিনষ্ট হয়, সেটাই হচ্ছে শত্রুতা, সেটাই হচ্ছে শত্রু, আমার ইমিডিয়েট শত্রু। আমার এত রাজনীতি বা আমি এত কিছু আসলে বুঝিও না। আমি বুঝি যে আমাদের দেশে যেসব প্রতিষ্ঠান আছে বা যে ধরনের বা মানুষের অধিকার বলি, আমি যদি তার অধিকার প্রতিষ্ঠা করতে যাই তাহলে শুধুমাত্র আমার মতের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, আমার বিরোধী মতের অধিকার প্রতিষ্ঠা করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিউজ চ্যানেল যেগুলো ভাঙা হচ্ছে, এরা যতই আমার বিরোধী মতের হোক, এখানে অনেক মানুষজন কাজ করে, সে যতই আমার সমালোচনা করুক না কেন, আমি যদি তার সমালোচনা না নিতে পারি, তার সমালোচনা না নিতে পেরে যদি আমি আসলে ভাঙচুর করি, তাহলে আমি কিন্তু বিজয়ী না। কারণ বিজয়ীর দায়িত্ব বেশি, পরাজিতের দায়িত্ব থাকে না। আজকে যদি আমরা আমাদেরকে দাবি করি, আমি নিজেও দাবি করি যে আমি আজকে বিজয়ী, কেন? কারণ আজকে ১৫ বছরের যেই এক ধরনের স্বৈরাচারী শাসন ছিল, সেখান থেকে আজকে জনগণ হয়তো মুক্তি পেল। কিন্তু এই সাময়িক মুক্তির মধ্যে আমরা যেই ধরনের ধ্বংসলীলা দেখছি এই কয়েক ঘন্টার মধ্যেই, সেটা কোনোভাবেই কাম্য না। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি
আমরা স্বৈরাচারের পতন করেছি, কিন্তু আমাদের এখনো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করার কাজ এখনো শুরুই করা যায়নি। মানে আমাদের বিজয়টা তো অবশ্যই অনেক বড় বিজয়, কিন্তু আমি এটাকে ধরে নিই সাময়িক বিজয়। আমাকে অবশ্যই পরমত সহিষ্ণু হতে হবে। আমি যাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি তারা পরমত সহিষ্ণু ছিলেন না। তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করার পরে আমি নিজে যদি পরমত সহিষ্ণু না হয়ে যদি আমি আসলে ভাঙচুর করি, আমি যদি টিভি চ্যানেলগুলো ভাঙি বা নিউজ স্টেশনগুলো ভাঙি বা অমুক চ্যানেলের অমুক রিপোর্টার মাঠে কাজ করছে, কাজে আমি তার উপর হামলে পড়লাম, এটা তো আসলে কাম্য হতে পারে না। এটা তো আসলে আমরা জাতি হিসেবে না। এখানে কোনো আমি তৃতীয় শক্তি, বিদেশি শক্তি, আমি এত ডিসকাশনের মধ্যে যেতে চাই না। আমার কথা হচ্ছে, যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে আমার দায়িত্ব হচ্ছে আসলে সামলানো। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই এই প্রতিষ্ঠানের ছিল। আমি একটু আগে খবর পেলাম, আমি তো চিটাগংয়ের ছেলে, চট্টগ্রামে চকবাজার একটা মন্দিরে হামলা করতে যখন আসছিল তখন এলাকাবাসীরা সেটা রুখে দিয়েছে। যদিও এখনও থ্রেট আছে, বলছে আমরা আবার আসবো। আমাদেরকে এলাকা ভিত্তিক কাজ করতে হবে। আমাদেরকে যেভাবে হোক আমার এলাকার মধ্যে যেন আমার মতের বিপক্ষে যারা আছে অথবা সংখ্যালঘু যারা আছে বা সেটা সংবাদকর্মী থেকে শুরু করে যে কেউ হতে পারে, আমাকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমাকে পূর্ণরূপে বিজয়ী বলতে পারবো না, কারণ বিজয়ীর দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই তো ফুটবল খেলা দেখি। ফুটবল খেলার মধ্যে আপনি দেখবেন কি যে কোনো স্ট্রাইকারকে যখন কোনো ডিফেন্ডার ল্যাংও মারে, মাঠের মধ্যে অনেক মারামারি হয়, খেলা শেষ হওয়ার পর কিন্তু বিজয়ী এবং পরাজয়ী দুজনই কিন্তু জার্সি চেঞ্জ করে। এটাই হচ্ছে স্পিরিট। আমাদেরকে ওই স্পিরিটেই ব্যাক করতে হবে। এখানে আমি এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে এরা করছে, ওরা করছে, এটা করছে, ওটা করছে, এই বাহানা প্রত্যেক সময় পলিটিক্যাল পার্টিগুলো সবসময় দেয়। আমি আশা করবো আমাদের নতুন জেনারেশন এই বাহানাগুলো দিবে না, রাদার ওরা কাজ করবে তার পাশের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে। সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা মাইকিং করে হতে পারে, সেটা পাহারা দিয়ে হতে পারে। আমাদের এখনই উল্লাস করার সময় না। আমার উল্লাসে যদি আমার প্রতিবেশী সামিল হতে না পারে তাহলে আমার উল্লাসটা আসলে উল্লাস থাকে না। জি, খুব সুন্দর কথা বলেছেন আশফাক নিপুণ। ডাক্তার জাহিদুর রহমান আছেন। ডাক্তার জাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হচ্ছে, তারাও এদেশের নাগরিক, তাদের পাশে দাঁড়াবেন না? আমাকে কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। প্রশ্ন শুনেছেন? হ্যাঁ, প্রশ্ন শুনেছি। আমি প্রথমেই জনাব নিপুণের সাথে একটা জায়গায় দ্বিমত প্রকাশ করছি। বাংলাদেশের সংকটটা ভিন্ন মতের প্রতি সহনশীলতার পর্যায়ে নেই। বাংলাদেশে দুটো দলের মধ্যে খেলা হচ্ছে না। সরি, বাংলাদেশে যদি একটা নির্বাচনী গণতন্ত্র থাকতো, যেটা ভারতে, নেপালে, মলদ্বীপসে ওসব কোনো জায়গায় থাকতো, তাহলে এটা খেলা বলা যেত। ওই খেলা হলে তখন এগুলো হয় না। আমি তাই গাইছি না। খেয়াল করবেন, আমার একটা ব্যক্তিগত চ্যানেল আছে, আশা করি হাজার হাজার দর্শক আমাকে শুনছেন এখানেও। আমি এই বিজয়ের পর প্রথম যে ভিডিওটা দিয়েছি, সেনাপ্রধানের শাসনের সাথে আমি ইনসাফ কায়েম নিয়ে কথা বলেছি। ইনসাফ কিন্তু আমি আওয়ামী লীগের ক্রিমিনালদের ইনসাফ চাইছি। আওয়ামী লীগ একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল, একটা মাফিয়া অর্গানাইজেশন, কিন্তু একটা মাফিয়ার বা ক্রিমিনালেরও একটা গণতান্ত্রিক সমাজে মানবাধিকার আছে, তার বিচার পাওয়ার অধিকার আছে, তার হামলার শিকার হওয়ার কোন রকম কোনো ঘটনা ঘটতে পারে না। সুতরাং একটা মব দিয়ে করুক, সেটা গণপিটুনির নামে, ভাঙচুরের নামে, অথবা যখন কোনো রাষ্ট্র ক্রস ফায়ার করেছে তার তথাকথিত প্রতিষ্ঠা বা অপরাধের শাস্তি দেখানোর ব্যাপারে আমি সবসময় এগুলোর ব্যাপারে সিরিয়াসলি প্রতিবাদ করেছি। আমিও প্রথম যে ভিডিও করেছি সেখান থেকে একটু বলতে চাই যে আওয়ামী লীগের অপরাধী যারা আছে তাদের কিন্তু আমরা এই দেশে ইনসাফ নিশ্চিত করবো, এবং ইনসাফ নিশ্চিত মানে হচ্ছে তার বিচার করবো আমাদের জেনুইন প্রসেসে। সেটার জন্য যাদের যাদের শাস্তি হবে সেই শাস্তি নিশ্চিত করব, এবং কোনোভাবেই আমরা কারো গায়ে ন্যূনতম কোনো আঘাত, কারো প্রতিষ্ঠানে, কারো বাড়িতে, হুয়েভার দ্য পারসন ইজ, কোনো রকমই এটা হতে পারে না। আমি জানি না এখানে আমাকে যারা ন্যূনতম পছন্দ করেন, কখনো কখনো দেখেন, তাদের প্রতি আমি এই চ্যানেলের মাধ্যমে আবার অ্যাপিল জানাই। একটা গণতান্ত্রিক স্টেট বলতে সেটা বোঝায় একটা রাষ্ট্রের সাথে একটা নাগরিকের চুক্তি, সেই জায়গায় যে আমি যদি অপরাধ করি, আমি যদি 100 খুনও করি, হতে পারে যে সেই বিচার ব্যবস্থার পরে গিয়ে আমার ফাঁসি হবে, কিন্তু আমার এই যে ন্যায় বিচার, আমি এইটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার অধিকার আমি রাখি। আমি আজকে না, এই যখন এই যে সরকারের পতন হবে বলে মনে করছিলাম এই ধরনের একটা কিছু ঘটতে পারে বলে আমার এক ধরনের টেন্ডেন্সি, আমার মনে হয়েছিল এই ধরনের কিছু হতে পারে। আমি এর আগেও বলেছি, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং কেউ আমাকে সমালোচনা করেছেন। শুধু আজ না, আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। একবার 2 সরকারি কর্মকর্তার ঘটনার পর এক ছাত্রলীগের 2 নেতাকে থানায় নিয়ে গিয়ে, তার নামও হারুন, এডিসি হারুন দাঁত ভেঙে দিয়েছিল পিস্তলের বাট দিয়ে। আমি সেটার প্রতিবাদ করে বলেছি ছাত্রলীগের দাঁত ভেঙে দেওয়ার হারুনের নাই। অনেকে খুশি হয়েছে, ছাত্রলীগকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। তো আমার এটা নিয়ে একটা কন্টিনিউয়াস আছে, এবং আমি এটুকু বলতে চাই,
অ্যাট এনি কস্ট আমাদের সেনাবাহিনী এখন মাঠে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাপ্রধান না হলেও তার প্রতিনিধি হয়ে সরকার গঠন হতে যদি আরো কয়েক ঘন্টা লাগে বা আরো বেশ কিছু সময় লেগে যায়, এই সময়ের মধ্যে তিনি বা আর কেউ এসে জনগণের উদ্দেশ্যে কথা বলা উচিত এবং এরপর এই প্রসেসগুলো সেটা যেই করুক না কেন বন্ধ করা উচিত। আর আমি যারা করছেন, আমি আরেকটা কথা একটু বলতে চাই, এটা ভিন্ন মত না। আমি অনেকে দুঃখ বুঝি নিকোল, আমি এই শহরে থাকি, এই শহরে ঘুরি, অনেকে আমাকে চেনেন, আমাকে তাদের কষ্টের কথা বলেছেন। তার সম্পত্তি বাড়ি হারিয়ে ঢাকায় উবার চালান যিনি মোটামুটি সামর্থ্যবান পরিবার ছিলেন, 15 বছর 10 বছর এলাকায় যেতে পারেন নাই, অত্যাচারের কোনো সীমা নাই। আমি তাদের এই দুঃখটা বোঝার পরও আমি তাদের কাছে অ্যাপিল করতে চাই, প্লিজ আমরা একটা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্বাধীনতার কথা যে বলছি, আমাদের স্বাধীনতার যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা ছিল, আমরা সেই জায়গায় নিশ্চিত করতে চাই। আমরা নিশ্চয়ই তাদের বিচারের একটা অপশন দ্রুত করব। এখানে যারা ছাত্র প্রতিনিধি আছে, আমি উমামাকে দেখতে পাচ্ছি, তাদের কাছ থেকেও আসতে হবে, দরকার একটা ট্রাইব্যুনাল স্পেশাল হবে। এই আওয়ামী যারা অন্যায় করেছে, মানুষের জীবনকে নানানভাবে সমস্যায় ফেলেছে, নানা রকম জুলুম করেছে, তাদের বিচার আমরা করব। আপনারা প্লিজ একটু শান্ত হন, আমরা এই রাষ্ট্রটাকে রাষ্ট্র করে তোলার চেষ্টা করি। আমরা তো আওয়ামী লীগ না, ফর গডস সেক। জি, ডক্টর ASM আমানুল্লাহ স্যার, থানা পোড়ানো হচ্ছে, পুলিশের গাড়িতে হামলা হচ্ছে, সেটা কি ভালো হচ্ছে? না না, আমি আপনাকে আবার বলি, আমি ডক্টর জাহিদের সাথে একমত, এবং ডক্টর জাহিদের ওই ভিডিওগুলো আমরা দেখেছি। ক্রিমিনাল জাস্টিস বলে একটা কথা আছে, একদম খুনি যে তারও একটা জাস্টিস আছে, তার জাস্টিসটাও কিন্তু এনশিওর করতে হবে। এবং ভলতেয়ারের নাম শুনেছেন আপনারা, ভলতেয়ার বলেছেন যে আমার বিরোধী হতে পারে, আমার শত্রু হতে পারে, কিন্তু সে কি বলতে চায় সেটা শোনা এবং তার অধিকারটা রক্ষা করার অধিকার সে রাখে। সেই বিষয়টা নিয়ে কাজ করার যে পরিবেশ, সাডেনলি যে ঘটনাটা ঘটেছে, যে উনি চট করে এই যে পদত্যাগের বিষয়টা এমন ভাবে চলে আসছে, এইটা আর সামাল দিতে পারে নাই। আমি আজকে গণভবনের কাছাকাছি গিয়েছিলাম, আমার চোখে যা দেখলাম, আমার গত 52 বছরের ইতিহাসে আমি সেটা দেখি নাই। এখন গণভবনের সামনে যে পরিমাণ কয়েক লক্ষ লোক ছিল, যে মব ছিল, সেই মবটাকে কন্ট্রোল করার মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সেটা কোনো কিছু করতে পারবে বলে আমার কাছে মনে হয় নাই। তবুও আমি যে কথাটা বলতে চাই, এখন যেহেতু আস্তে আস্তে মব সীমিত হয়ে আসছে, এখন কিন্তু টার্গেটেড অ্যাটাক গুলো হবে। সেই টার্গেটেড অ্যাটাক গুলোর জন্য প্রশাসনকে এখনই জরুরি ভিত্তিতে ভূমিকা পালন করতে হবে। এবং সেনাবাহিনী প্রধান যিনি আছেন, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন এবং এখনো ডিসি-এসপিরা কাজ করতেছে জেলা পর্যায়ে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এখন আওয়ামী লীগ একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হতে পারে, কিন্তু আওয়ামী লীগে যারা আওয়ামী লীগ করে তাদের সবাইকে ক্রিমিনাল এমন তো কোনো কথা নাই। যদি কেউ ক্রিমিনাল হয়ে থাকে তার বিচার হবে। এই সংগঠনটি 500 উপরে স্কুলের বাচ্চা থেকে বাচ্চাকে হত্যা করে ফেলেছে। সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বহু বিচারের সময় রয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, কমিউনিটি মোবিলাইজেশন করতে হবে। আমি বললে কমিউনিটি মোবিলাইজেশন হবে না, ডক্টর জাহেদ বললে কমিউনিটি মোবিলাইজেশন হবে না। কোটা আন্দোলনে যারা আছে তাদেরকে বক্তৃতা দিতে হবে এবং সেনাবাহিনী প্রধানকে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আমি যদিও মনে করি যে টাইম ইজ দ্য বেস্ট রিলিজ, সময় সেটা শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও একটা প্রাণ যদি আমরা শেষ করতে পারি, একটা থানা যদি আমরা শেষ করতে পারি, মানুষের ক্ষোভ আছে সেটা আমরা জানি। সেই ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ গত 15, 16, 17 বছরে সেই ক্ষোভ জন্ম নিয়েছে। সেই ক্ষোভটাকে যতটুকু করা যায় একটু ডিফারেন্ট ওয়েতে ম্যানেজমেন্টের ভিতরে আনার জন্য আমরা একটা সরকার আছে এখনো কিন্তু দেশের ভিতরে, এবং সেটা সেনা সমর্থিত। সেই সেনা সমর্থিত তাদেরকেই আমরা আহ্বান জানাতে পারি এই কাজগুলা করার জন্য। আর মিডিয়াতে যে হামলাগুলো হয়েছে সেগুলো আমরা সমর্থন করি না। মিডিয়াতে দালালের অভাব ছিল না, প্রচুর দালাল ছিল, তাদের দালালের বিচারে দেশের মানুষ করবে। কিন্তু তাই বলে একটা চ্যানেল ভেঙে দেওয়া অথবা একটা চ্যানেলকে ডিস্টার্ব করা, এই জিনিসটাও কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। তাহলে আপনার সাথে আমার পার্থক্য কি রয়ে গেল, তাদের সাথে আর এই দেশের সাধারণ মানুষের পার্থক্য কি রয়ে গেল, বা যারা কোটা আন্দোলন করেছে তাদের পার্থক্য কি রয়ে গেল? জি স্যার, নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রাণ চলে যাওয়ার ফলে এই আন্দোলন ফুসে উঠেছিল, এই আন্দোলন আরও জোরদার হয়েছিল। এই আন্দোলনের একটা বড় মোটিভ ছিল আর একটি গুলিও যেন না চলে, আর একটি প্রাণও যেন না যায়, কারণ প্রতিটি প্রাণই মূল্যবান। বিনা বিচারে কোনো প্রাণই যেন এভাবে চলে না যায়, সেটাই নিশ্চয়ই এই আন্দোলনের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। উমামা,
অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রস্তাব বা রূপরেখা আপনারা দেবেন আগামী 24 ঘন্টার মধ্যে, এবং আপনাদের সমন্বয়কদের সবার মতামত নিয়ে সেই প্রস্তাবনা তৈরি করা হবে। আপনার দিক থেকে প্রস্তাব দিতে বললে আপনি কি কি চাইবেন? আচ্ছা, আমি খুব মনোযোগ দিয়ে আমার বাকি সহবক্তাদের কথা শুনছিলাম। জাহিদুর রহমানের একটা কথা আমার ভালো লেগেছে। উনি বলছেন যে আমরা তো আসলে জাস্টিস ভিত্তিক সমাজ চাই। এখন আমি যদি আওয়ামী লীগ একজন মন্ত্রী বা এমপি, তাকে কোনো প্রকার বিচারের আওতায় না এনে শুধুমাত্র জনতার আদালতে তাকে অভিযুক্ত করে একটা শাস্তি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আমরা যে বাংলাদেশ গঠন করতে চাই সেটা সম্ভব হবে না। আমরা যারা তরুণরা আছি তারা কিন্তু কোনো ধর্মীয় রাজনীতির মারপ্যাচের মধ্যে আর থাকতে চাই না, কোনো ট্যাগিংয়ের মধ্যে আমরা আর থাকতে চাই না। আমরা কিন্তু নতুনভাবে আমাদের দেশটাকে গঠন করতে চাই। এটার কারণেই আমরা যে আজকে মব ভায়োলেন্সটা হয়েছে সেটাকে আমরা কোনোভাবে তরুণরা সমর্থন করি না, এবং আমরা মনে করি যে আমাদের দেশে জাস্টিস এবং জবাবদিহিতা এই দুইটা জিনিস আসলে নিশ্চিত হতে হবে। আমরা আন্দোলন শুরু করেছিলাম কিন্তু কোটা সংস্কারের কথা বলে, এবং এই কোটা সংস্কার আন্দোলনের কথা কেন আসলে এই আন্দোলনটা হয়েছিল, কারণ আমাদের দেশে কিন্তু প্রপার চাকরির ব্যবস্থা নেই। একই সাথে আমাদের যে সরকারি চাকরিগুলো সেগুলোতে ভয়াবহ রকমের দুর্নীতি, এবং একই সাথে যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু আসলে সরকারি চাকরির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা মনে করি যে আমাদের তরুণরা যথেষ্ট কেপেবল। আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমার যদি প্রপার রিসার্চ ফ্যাসিলিটিস থাকে তাহলে কিন্তু আমরা দেশটা একটা নতুনভাবে গঠন করতে পারবো। আমাদের টিচাররা যদি প্রপার টাকা পয়সা পায়, রিসার্চ করার সুযোগ পায়, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে অনেক ভালো ভালো গবেষণা বের হতে পারবে। এবং নিজের দেশকে নতুনভাবে ভাবতে শেখা, নিজের দেশকে নিয়ে কাজ করা, এটার মধ্যে কিন্তু আমরা তরুণরা বর্তমানে উজ্জীবিত। এবং আমরা আশা করি যে এখানে সিভিল সার্ভিসের ক্ষেত্রে সরকারিভাবে যে এত ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়েছে, এই সিভিল সার্ভিস আসলে কোনোভাবে এত ধরনের সুযোগ সুবিধা ডিজার্ভ করে না। কেউ যদি এখানে দুর্নীতি করে থাকে তাকে দ্রুততম সময় টার্মিনেট করতে হবে, সেটা মন্ত্রী হোক বা সে সামান্য কর্মজীবী হোক। এই জবাবদিহিতার জায়গাগুলো আসলে নিশ্চিত করতে হবে, জাস্টিসের জায়গাগুলো নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা দেশের মধ্যে একটা সিস্টেম তৈরি করতে পারবো, যে সিস্টেমটা আসলে কোন সরকার আসলো গেল সেটাতে আর কিছু আসা যাবে না, বরং এই সিস্টেমটা আসলে ফাংশনাল থাকবে এবং জনগণের সবসময় আসলে জাস্টিস ভোগ করবে। আমাদের সাথে যা হয়েছে, আমাদের জনগণের সাথে যা হয়েছে, পাখির মতো মানুষ মারা হয়েছে, আমরা কিন্তু এটা কখনো ভুলবো না। গণহত্যা হয়েছে এই দেশে, এই জিনিসটা আমরা কখনো ভুলবো না। এবং এই গণহত্যার উপর দ্বারা আমরা যে দেশটা বানাবো ওইটা নতুন কোনো গণহত্যার গ্রাউন্ড তৈরি করবে না, এটা আমরা আমাদের জায়গা থেকে প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারি। এবং যদি শেষ মানুষটাও আমি হই যে হচ্ছে এই জাস্টিসের পক্ষে দাঁড়ানোর মতো, আমি দাঁড়াবো। বাকি সবাই যদি এখানে মব ভায়োলেন্স করে, বাকি সবাই যদি মনে করে যে সবাইকে ফাঁসিতে ঝুলাক, আমি লাস্ট মানুষ থাকবো যে মনে করি যে এখানে জাস্টিস থাকতে হবে, এখানে আসলে জবাবদিহিতা থাকতে হবে, এবং এটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই আমি আমার জায়গা থেকে প্রস্তাব করতে চাও। জি, ডাক্তার জাহিদুর রহমান, অন্তর্বর্তীকালীন একটা সরকারের উপর এখানে সবাই ভাবছে, ছাত্রদের পক্ষ থেকেও একটি প্রস্তাব দেওয়া হবে। আপনি জানেন আজকে বঙ্গভবনে কারা কারা গিয়েছেন, কাদের কাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়েছে, যেসব রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে সবাইকেই আপনি চেনেন। আপনার কি মনে হয় কি ধরনের প্রস্তাবনা আসতে পারে, বা আপনার মতামত চাইলে আপনি কি ধরনের প্রস্তাবনা দেবেন? মানে আমরা বুঝতেই পারছি এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সুতরাং এর মধ্যে দলীয় লোকজন ইনভলভ থাকবে না। এবং আমরা ধারণা করি যে বাংলাদেশের খুব কেপেবল এবং যাদের শুধু কেপেবল না, যাদের ট্রান্সপারেন্সির একটা ভালো ট্র্যাক রেকর্ড আছে, এরকম মানুষকে দিয়ে হবে। এটা হলো 1 নাম্বার। তাদের আসার সাথে সাথে খুব দ্রুত দেশের মানে কত ইমিডিয়েট কাজ আছে, আমি এর পরের অংশটা পরে আসছি, খুব ইমিডিয়েটলি তাদের ল অ্যান্ড অর্ডারটাকে রেস্টোর করতে হবে খুব জরুরি ভিত্তিতে, খুব সিরিয়াসলি। এবং নির্বাচনটা বাংলাদেশে কবে হবে, কারণ দিনের শেষে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঢুকতে চাই, গণতন্ত্র হয়ে উঠতে চাই। সেটার জন্য বাংলাদেশে আসলে খুব সিরিয়াস গতিতে অনেকগুলো সংস্কার করতে হবে। এই যে আমরা আওয়ামী লীগের কথা বলছি, যে এই দল শুধুমাত্র করাপশন, ভায়োলেন্স এগুলো করে নাই, একটা অথরিটারিয়ান সরকার হিসেবে টিকে থাকার জন্য দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে অর্ডারের মধ্যে খুব দ্রুত আনা তাদের কাজ হবে। এবং অবশ্যই আমরা চাইবো না এই সরকারটা অনেক বেশি লম্বা সময় থাকবে। আমরা মনে করি যে এরকম একটা সরকার আছে, তারা
দ্রুত এই জিনিসগুলো ঠিক করে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, তার পরবর্তীতে আমাদের এই ব্যাপারগুলো যাতে আমাদের নির্বাচনটার মাধ্যমে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর একটা জিনিস একটু যোগ করে রাখা জরুরি, সেটা হচ্ছে এই সংস্কারগুলো করার ক্ষেত্রে একটা মেজর সমস্যা এসে হাজির হতে পারে, কারণ সংবিধানের ৫৫ সংশোধনীর পর আওয়ামী লীগ সংবিধানটাকে যে জায়গায় নিয়ে চলে গেছে, এটা আসলে একটা টাফ সিচুয়েশনের মধ্য থেকে আপনি আগের মতো করে আর সব করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের সুবিধার জায়গা হচ্ছে আমাদের একটা এক ধরনের কনসেনসাস ডেভেলপ তারা করতে পারেন যে এটা কি হওয়া উচিত, কারণ ওনারা যে এখনো ক্ষমতা নেবেন সেটা আমাদের সংবিধান সম্মত হবে না, আমাদের ভবিষ্যৎ পার্লামেন্টকে এটা র্যাটিফাই করতে হবে। এটাকে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে ১১ সংশোধনীর মাধ্যমে এটা করেছিলাম। তো এই ৫৫ সংশোধনীর অধীনে অনেক কিছু সম্ভব না, যেগুলো সম্ভব না সেগুলো নিয়ে দ্রুত কাজ করা এবং সেগুলো বাদ দিয়ে আমরা যাতে একটা ফেয়ার ইলেকশন এবং ভবিষ্যতের বাংলাদেশের কিছু স্ট্রাকচার তারা ইন্ডিকেট করে যেতে পারেন, অ্যাটলিস্ট এটুকু আমি চাই। জি, আশফাক নিপুণ, শুধু সরকারি চাকরিতে বৈষম্যহীন নয়, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য এই আন্দোলনটি হয়েছে, বা এই আন্দোলনটির সাথে যারা একদম ফ্রন্ট লাইনে ছিলেন তারা বলছেন। এইটার ক্ষেত্রে আসলে কোন কোন দিক আপনার তরফ থেকে প্রস্তাবনা থাকবে যে কি করে আসলে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব? আমার মনে হয় কি, আমাদের এই যে ধরেন গত ১৫ বছরে বা গত ১৫ বছরে আমাদের সিস্টেমেটিক যেই পরিমাণ ফেইলিয়ার হয়েছে এবং যেই পরিমাণ বৈষম্য তৈরি করা হয়েছে, এটা আমার মনে হয় খুব রাতারাতি আসলে পাল্টে দেওয়া সম্ভব না। এটা একটা প্রসেস, এবং এই প্রসেসটা যেটা জাহেদ ভাই বললেন যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে, সব জায়গায় বৈষম্য ক্রিয়েট করা হয়েছে, এই সবগুলো একটা জায়গায় রেস্টোরেট করা কিন্তু খুব ডিফিকাল্ট। সো কোনো না কোনো জায়গা থেকে আমাদের কিন্তু সব সেক্টরেই বৈষম্য আছে, আমাদের সেটা পলিটিক্স থেকে শুরু করে সর্বক্ষেত্রেই বৈষম্যটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা যেমন ধরেন ছোট করে একটা কথা বলি, মানে এই বৈষম্যের ক্ষেত্রে যদি বলি, আমরা এই আন্দোলনের সময় যখন কথাবার্তা হচ্ছিল তখন বলা হচ্ছিল ওরা সাধারণ ছাত্র, ওরা পলিটিক্স করে না। এই কথাটা সব জায়গায় চর্চিত হচ্ছিল, টেলিভিশন চ্যানেলে বা সাধারণ মানুষের মধ্যে। আমার তো মনে হয় যে আসলে সবারই পলিটিক্স করা উচিত, এবং এই যে এত বড় আন্দোলনটা হলো সেটাও পলিটিক্যাল একটা আন্দোলন, না হলে তো এত বড় একটা সরকার পড়ে না। কিন্তু আমরা এখানেও বৈষম্য রাখি যে না, আমরা আসলে এরা হচ্ছে সাধারণ, এরা সাধারণ দেখি এদের সাথে থাকো, পলিটিক্স করে, কারণ ওই দুর্বৃত্তায়নটা তৈরি করা হয়েছে। সো বৈষম্যটা না এমন লেভেলে চলে গেছে যে এটাকে আসলে যদি নতুন করে সাজাতে হয়, ঢেলে সাজাতে হয়, তাহলে সময়ের প্রয়োজন, আমাদের সবার একটু শান্ত হওয়া প্রয়োজন, এবং ধীর স্থিরভাবে যেইভাবে সবচেয়ে বেশি দরকার সেই কাজটা করা দরকার। প্রথমেই যেটা দরকার আমাদের সিস্টেম থেকে, যেটা আসলে দূর হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ভোটিং সিস্টেমের মধ্যে চলে যেতে হবে। আমাদের সকল ক্ষেত্রে বৈষম্যের শুরুটাই ছিল যখন আমরা সেই ২০১৪ ইলেকশন থেকে যেভাবে ইলেকশন ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিং করা হলো, মানুষজন ভোট দিতে পারলো না, সেখান থেকেই আমাদের বৈষম্যের শুরু। সো আমার মনে হয় কি, আমাদেরকে একেবারেই যেটা বলে না, বাই দ্য বুক যা যা করা দরকার সেই জায়গাগুলো তৈরি করতে হবে, এবং এটা রাতারাতি হবে না। আমরা সবসময় রাতারাতিই হয়তো চাই, কিন্তু এটা একটা প্রসেস, শুরু করতে হয়তো সময় লাগবে, কিন্তু এটা শুরু করার সবচেয়ে আদর্শ সময় এখন। কারণ আমরা স্বৈরাচারের ১৫ বছর বাংলাদেশের ইতিহাসে যদি বলি, সবচেয়ে লম্বা সময়ের একজন স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। সো এখন কাজটা আরও অনেক বেশি কঠিন। ভাঙা হয়তো সহজ, আমি সহজ বলে আমি আসলে কোনো কিছুকে ছোট করছি না, অবশ্যই আমাদেরকে অনেক বেশি রক্তের বিনিময়টা করা হয়েছে, কিন্তু গড়া অনেক বেশি কঠিন। সিস্টেমের মধ্যে যেই ধরনের বৈষম্য, সিস্টেমের মধ্যে যেই ধরনের দুর্নীতি তৈরি করা হয়েছে, এইটাকে পুরোপুরি ঠিক করা, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমার মনে হয় আমাদের সবার জন্য। জি, নিশ্চয়ই। ডক্টর ASM আমানুল্লাহ স্যার, আপনাকে দিয়েই শেষ করতে চাই। আমি এই অনুষ্ঠানের শিরোনাম করেছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আপনি 2 লাইনে মন্তব্য করেন, আমি শেষ করে দিব অনুষ্ঠান। আমরা করেছেন চাইছে, কিন্তু বাঙালি স্বাধীনতা অর্জন করে এবং সেটা রক্ষা করতে জানে, এবার সেটা প্রমাণ করলো। আপনাকে মনে রাখতে হবে যে রাজতন্ত্র থেকে আমরা একটা পলিটিকে ফেরত আসছি, এখন ন্যাশনাল স্টেটের দিকে ফেরত যাচ্ছি। এই সময়টা ট্রানজিশনের সময়, এই সময়টাতে একটু সময় লাগবে, একটু টাইম লাগবে, এবং যে মব ভায়োলেন্সটা যেটা দেখছেন, সেই মব ভায়োলেন্সটা একটা সীমিত হয়ে আসবে একটা সময়ের পরে। এই যে ডক্টর জাহিদ যে কথাটা বলছেন, যে কি পরিমাণ বৈষম্য এবং কি পরিমাণ মানুষের অবমাননা, কি পরিমাণ মানুষকে হেয় করা হয়েছে, প্রতিটা এলাকাতে, প্রতিটা সেক্টরে যে কি পরিমাণে মানুষ ডিপ্রাইভ হয়েছে, তার কিছুটা স্ফুলিঙ্গতা আপনার থাকবেই, কিন্তু একটাও হোক না সেটা আমরা চাই।
কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে সবাই ধৈর্য ধরতে হবে, এবং তাদের মতো যদি আমি হয়ে যাই তাহলে তো আমি আর কোনো এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো না। আমার ধারণা এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আগামী 1 দশকে যদি আমি ধরে রাখতে পারি এই পরিবর্তনটা, স্পিরিটটা যদি ধরে রাখতে পারি, বাংলাদেশ উঠে যাবে, বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে। জি, অনেক ধন্যবাদ সবাইকে। যে বৈষম্য বিরোধী আন্দোলনের জয়ের কথা আজকে বলা হচ্ছে, সেই আন্দোলনের পর যারা ক্ষমতায় থাকবেন, যারা দেশ চালাবেন, তারা যদি কোনো বৈষম্য করে, রাজনীতির এই অনুষ্ঠানের আয়নায় তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। যমুনা টেলিভিশন যে কোনো বৈষম্য, অপরাধ, অবিচারের বিপক্ষে কথা বলবে, পক্ষে থাকবে কেবল বাংলাদেশের। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আবারও দেখা হবে রাত 9টায় আগামী বৃহস্পতিবার।